১৯৬৫ সালে ২২ দিনের যুদ্ধ হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। তাতে কোনো দেশই জয়ী হতে পারেনি। ভারত এগিয়ে ছিল ঠিকই, তবে তাদের কাছে গোপন তথ্য ছিল না যা থেকে বোঝা সম্ভব যে পাকিস্তানের অস্ত্রের ঘাটতি ঠিক কতটা। ২২শে সেপ্টেম্বর সেদিন যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। ততক্ষণে পাকিস্তানের অস্ত্রভান্ডার প্রায় ফুরিয়ে এসেছে। সেই ঘাটতি মিটিয়ে নতুন করে অস্ত্র মজুত করাও সম্ভব ছিল না, কারণ আমেরিকা তার আগেই পাকিস্তানে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। ভারতের বহির্দেশীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রাক্তন প্রধান শঙ্কর নায়ার তার বই ইনসাইড আইবি অ্যান্ড দ্য রোলিং স্টোন দ্যাট গ্যাদার্স মস এ লিখেছেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল জে.এন. চৌধুরী প্রতিরক্ষামন্ত্রী যশবন্তরাও চৌহানকে জানিয়েছিলেন, সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি, কারণ আমাদের কাছে সঠিক গোয়েন্দা তথ্য ছিল না। এসব তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল অযোগ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরদের ওপর। ওই সময় সমালোচনার একটি ফলাফল নতুন একটি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত, যেটির ওপরে দায়িত্ব পড়ল দেশের বাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার। বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রতিবেদনটিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ নিয়ে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, নিযুক্তির জন্য যাদের বেছে নেওয়া হলো তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়। যে কোনো একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের। প্রাথমিক প্রশিক্ষণের পর তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রাখা হয়, যেখানে তাদের শেখানো হয় যে চরম শীতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায়, কিভাবে ধরা পড়া এড়ানো যায়, কিভাবে নতুন প্রশ্নের উত্তর দিতে হয় বা কিভাবে নতুন কারো সঙ্গে যোগাযোগ গড়ে তোলা যায়, তাও প্রশিক্ষণেরই অঙ্গ। মাঠে নামার আগে আত্মরক্ষার জন্য ক্রাভ মাগার প্রশিক্ষণ দেয়া হয় গুপ্তচরদের। এটি এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্ট, যেখানে মুখোমুখি লড়াইতে জয়ের জন্য কিছু অপ্রচলিত কৌশল শেখানো হয়। বিদেশে যাওয়ার আগে তাদের এমন কিছু জিনিস শেখানো হয় যা তাদের পরে কাজে লাগবে। যেমন একটা সময় ডেড লেটার বক্সের প্রচলন ছিল। আপনি একটি কাগজ একটি গাছের নিচে রাখবেন, অন্য কেউ ওই কাগজটি সেখান থেকে তুলে নিয়ে যাবে। কাগজটি রাখা আর তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কিছু চিহ্ন সেখানে রেখে আসতে হয়। সাংকেতিক ভাষায় লেখাও শেখানো হয় কর্মকর্তাদের। পরিচয় ফাঁস ও দেশ থেকে বহিষ্কার নিয়ে প্রতিবেদনে বলা হয়, নানা প্রশিক্ষণ বা নাম পরিচয় বদলের পরেও পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার একটা ভয় গুপ্তচরদের সবসময় থাকে। পেশাদার গুপ্তচরদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করে ফেলা যায়। রানা ব্যানার্জি বলেছিলেন, ভারত আর পাকিস্তানের মধ্যে একটি কূটনৈতিক প্রোটোকল রয়েছে যে একে অপরের দেশে যে গুপ্তচর পাঠাবে তাদের নাম আগে থেকেই অন্য দেশকে জানাতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা একে অপরের গুপ্তচরদের সঙ্গে দুর্ব্যবহার করব না। যদি কেউ সীমা অতিক্রম করে কাজ করেছেন দেখা যায়, তাহলে তাকে ফিরিয়ে আনা হয়। তিনি জানাচ্ছিলেন, পরিচয় প্রকাশ বা এক দেশ থেকে বহিষ্কৃত হওয়ার ভয় সবসময় থাকে। কেউ যদি ৩ বছরের পোস্টিংয়ে যান, তিনি তো সেদেশে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করবেন, কিন্তু যদি ৬ মাসের মধ্যেই তাকে দ্রুত দেশ ছাড়তে বলা হয়, তখন তো সেটা একটা চিন্তাজনক পরিস্থিতির সৃষ্টি করবে। এছাড়াও বিবিসি বাংলার সেই প্রতিবেদনে উঠে আসে রয়ের সার্বিক কাজের বর্ণনা। উল্লেখ করা হয়, রয়ের শুরু পুলিশ বাহিনী থেকে গুপ্তচর নিয়োগ, দূতাবাসে আন্ডার কভার হিসেবে মোতায়েন, এবং আইএসআই, বিদেশে কর্মকর্তার পিছু নেয়া, টেলিফোন ট্যাপ করার চেষ্টা এবং কার্গিল যুদ্ধে নিহত অফিসারদের নাম অজানা থাকার ব্যাপারটিও তুলে ধরা হয়।